ব্যাংকিং খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম, শিগগিরই জব্দ করা হবে সম্পদ, জানালো বাংলাদেশ ব্যাংক। রাজনীতিতে ফিরল জামায়াত, আন্দোলন নস্যাৎ করতেই নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের, সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতেন না সেনাপ্রধান, ১৬ বছরের জঞ্জাল সরিয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান। ব্যাংক থেকে অন্তত ২ লাখ কোটি টাকা লুট করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। শিগগিরই এই লুটেরার সম্পদ জব্দ করার কথাও জানান ডক্টর আহসান এইচ মনসুর। পাশাপাশি এস আলম গ্রুপের সম্পদ কেনাবেচা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান গভর্নরের। মেহেদী হাসানের রিপোর্ট। এস আলমের সম্পদ থেকে সাবধান, কিনলেই ধরা। শিগগিরই এই লুটেরার সব সম্পদ জব্দ করা হবে। তাই এস আলমের সম্পদ ক্রয় বিক্রয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে অন্তত ২ লাখ কোটি টাকা লুট করেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। মার্কিন ডলারে যা ১৭ বিলিয়ন ডলারেরও বেশি। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলছেন, এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনিনি। লুটের টাকা সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে পাচার করেছেন এস আলম। সপরিবারে ত্যাগ করেছেন বাংলাদেশের নাগরিকত্ব। তবে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র, সুগার রিফাইনারি, স্টিল মিল, ব্যাংকের শেয়ার, জমিসহ রয়ে গেছে স্থাবর অস্থাবর সম্পদ। এছাড়া আছে ৫৬টি নিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠানও। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে এসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। এদিকে লুট হওয়া ব্যাংকগুলো থেকে কোনো আমানতকারীর আমানত খোয়া যাবে না, তাই আতঙ্কিত হয়ে টাকা না তোলার আহ্বান গভর্নরের। আপনারা ওইসব ব্যাংকে টাকা রেখেছেন, একসাথে তুলতে যাবেন না। সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। এরই মধ্যে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে ইসলামী ব্যাংক সহ 4টি ব্যাংক, বাকিগুলো প্রক্রিয়াধীন। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার এই প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশে স্বস্তি প্রকাশ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মাহমুদ হাসানের প্রতিবেদন। ১ আগস্ট নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বুধবার সেই আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, এনএসআই ও এসবির রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য না পাওয়ায় জামায়াত নিষিদ্ধের আদেশ বাতিল করা হয়েছে। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল ১ আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটি আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিলের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন দলটির আমির। অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের ১ তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, তাদেরকেও নিষিদ্ধ করা হয়। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বলেছেন, সবাই মিলে বাংলাদেশ, ধর্ম কিংবা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত করা অন্যায়। আমরা সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এক। যেখানে জাতির স্বার্থ জড়িত সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। নির্ভয়ে সবাই দায়িত্ব পালন করতে পারবেন এমন দেশ গড়ার কথা জানান জামায়াতের আমির। আপনাদের কলম মুক্ত হোক, শানিত হোক। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকার এই সিদ্ধান্তের অংশ হতে পারে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের এক পর্যায়ে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। বুধবার দলটির নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে বেশ কয়েকশো মানুষ নিহত হয়েছেন। সে বিজয়কে নস্যাৎ করতে জামাত নিষিদ্ধ করেছিল হাসিনা সরকার। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতার দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো আর কোনো নীতিগত অবস্থান হতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিনি একমত নন বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। তবে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাদের হেয় করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেছেন, বিএনপিকে নিয়ে ১-১১-র মতো অপপ্রচার চালানো হচ্ছে। ঢালাও মামলা করে আন্দোলনের অর্জন যেন নষ্ট না হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শও দেন মির্জা ফখরুল। প্রণব চক্রবর্তী রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে, বলেন, সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে বিএনপি, কিন্তু ১-১১-র মতো বিএনপিকে উদ্দেশ্য করেই সুপরিকল্পিত চক্রান্ত করছে একটি গোষ্ঠী। কিছু ফেসবুক দেখলে আমরা একটু ভয় পাই। আরও কিছু দেখি যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে। তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর কি। বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। দেশ জুড়ে ঢালাও মামলা না দিতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে, এটা ঠিক না। যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরামর্শ দেন মির্জা ফখরুল। তারা কয়েকটা কমিশন করছেন, আমি আশা করব যে সেই কমিশনগুলো কাজ করবে, কিন্তু রিফরমেশনের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি।
এবছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সকল অর্থ বন্যার্তদের ত্রাণ সহায়তা হিসেবে দেওয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে শেখ হাসিনার দেশ ত্যাগের বিষয়ে জানতেন না বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে ওই সময় দেশ ত্যাগ না করলে অনাকাঙ্ক্ষিত হত্যার মতো ঘটনার আশঙ্কা ছিল বলেও জানান তিনি। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎকারে সংস্কারের পক্ষে গুরুত্ব আরোপ করে বলেন, 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, তবে 16 মাসে মেটানো গেলে তা হবে ভালো কাজ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। উত্তর আমেরিকা ভিত্তিক নাগরিক টেলিভিশনের সাথে টেলিফোন সাক্ষাৎকারে সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্যানিক সৃষ্টি করা যাবে না, অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। জবাব দেন ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে প্রশ্নের। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি is on the runway, he has taken off। এটা আমি জানতাম না যে that she is leaving the country। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো। এই ইস্যুস গুলো আছে। এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। ক্ষমতাচ্যুত সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে সারিয়ে তোলা সম্ভব সে বিষয়ে কথা বলেন তিনি। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, 16 মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। অপতথ্য রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন সেনাপ্রধান। অনেক মিস ইনফরমেশন চলছে, যত সংবাদ তারা পায় আমার দেখা মতো 90-95% হচ্ছে এগুলো মিথ্যা। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এই কারণে মানুষের একটা ভুল ধারণা সৃষ্টি হয়, যেটা সমীচীন না। তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। শেখ হাসিনার আমলে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত অনুসারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ইনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। মেনি ইস্যুস যেগুলো আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি টেক সাম টাইম। প্রমাণ না হলে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না। দেখা যাক, এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে। আনসারের বিশৃঙ্খলা নিয়েও কথা বলেন ওয়াকারুজ্জামান। ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। সার্বিক সংস্কারের উপরেও গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে। আমিও তাদের সাথে আছি, কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের। এমন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। ইনশাআল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামাল দিয়ে উঠবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 31, প্রত্যন্ত এলাকায় মিলছে না পর্যাপ্ত ত্রাণ। দেখছেন 21 সংবাদ। আন্দোলনের মুখে পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের শাসন আমলে অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি যারা নামে বেনামে টাকা ঋণ ও আত্মসাৎ করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে
করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন, যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান। আত্মসাৎ করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। ব্যাংকগুলো নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাৎ হওয়া অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। দেখা দিয়েছে খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষুধের সংকট। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ধরে দেশের 11 জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ কমেই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসীরা। উজানের ঢলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাকুলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূয়া ও সোনাগাজী উপজেলা। এসব এলাকায় পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় 8 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। আশ্রয়কেন্দ্রে ওঠেন 1.5 লাখ মানুষ। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে। কুমিল্লার বুড়িচংয়ের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন নতুন এলাকা। দুর্গতদের ত্রাণ সহায়তা দিয়ে কাজ করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের নৈতিক দায়িত্বটা এখানে আছে। আমরা পুনর্বাসনের জন্য আমরা ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে এবং বিশেষ করে আমরা প্রতিটি গ্রামে যাওয়ার জন্য তাদেরকে কিভাবে পুনর্সংস্কার করা যায়। সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের খাবার পেয়েছি, তবে তার মধ্যে চিড়ামুড়ির সংখ্যা অনেক বেশি, চিড়ামুড়ি গুড়ের সংখ্যাটা অনেক বেশি, শিশু খাদ্য আছে এবং স্যানিটারি কিটও, হাইজিন কিটও আছে। উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। এর মধ্যে জেলা শহর মাইজদি সহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ। আমরা 3 দিন ধরে এখানে পড়ে আছি, বাড়িতে একটা পানি, এরপরে কোনো সহায়তা পাইতেছি না। আমার গরু ছাগল সব ডুবি শেষ। এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার, ঘাসিয়ার চর, ঢালচর, নিঝুম দ্বীপ সহ প্রায় সবগুলো চর হাঁটু পানিতে তলিয়ে গেছে। জেলার 1169টি আশ্রয়কেন্দ্রে উঠেছে। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও। প্লাবিত হয়েছে 5 উপজেলার 60টি গ্রাম। পানি উঠেছে পৌরসভার বেশিরভাগ এলাকায়। পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। পানিবন্দী 8 লাখের বেশি মানুষ। পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার বানভাসীরা। আমরা গরু ছাগল লই বাড়ি আছি, আমরা খাওয়া দাওয়া বার করি আনতে পারি নাই, গরুর খাদ্য বার করি আনতে পারি না, আমাদের খাদ্য বার করতে পারি নাই, আমরা কিছু খাইতেও পারি না। কিন্তু বাড়িতে আমরা রান্না বাড়া সব বন্ধ, আমাদের চুলা টুলা সবাই পানি দিয়ে। এদিকে মৌলভীবাজারে বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে কমলগঞ্জ, কুলাউড়া, ঝুরি উপজেলায় এখনও পানিবন্দী অনেক মানুষ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে বন্যায় এ পর্যন্ত 31 জন মারা গেছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আলী রেজা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। রাস্তাঘাটের ব্যাপারে এলজিইডি কাজ করছে, রোডস অ্যান্ড হাইওয়ে কাজ করছে। আমরা এই সমস্ত অ্যাসেসমেন্ট নিয়ে আমরা একটা সমন্বয় সভা করব, তারপরে প্রয়োজনীয় নির্দেশনা আমরা এটা দেবো। অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের কাছে হিসাবটা চাচ্ছে, আমরা এই কাজগুলি করছি এবং সমন্বয়ের মাধ্যমে আমরা যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার জন্য কিংবা রিহ্যাবিলিটেশনের জন্য যা যা করার সেই কাজগুলো আমরা করব। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম, শিগগিরই জব্দ করা হবে সম্পদ, জানালো বাংলাদেশ ব্যাংক। রাজনীতিতে ফিরল জামায়াত, আন্দোলন নস্যাৎ করতেই নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। এবং বিএনপি বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের, সতর্ক থাকার আহ্বান।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।